নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৪৩তম অধ্যায়ে রাজা পরীক্ষিতের তক্ষক দংশন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নাগরাজ তক্ষক কাশ্যপকে বললেন, হে কাশ্যপ, যদি আমি কোনো বস্তু দংশন করলে তুমি চিকিৎসার দ্বারা তাকে রক্ষা করতে পারো, তবে তোমার সামনে এই বটবৃক্ষকে আমি দংশন করছি, তুমি তাকে রক্ষা করে নিজের মন্ত্রপ্রভাব দেখাও। মহর্ষি কাশ্যপ বললেন, হে ভুজগেন্দ্র, তুমি দংশন করো, আমি এই মুহূর্তেই তাকে পুনরায় জীবিত করে দিচ্ছি। তক্ষক মহাত্মা কাশ্যপের এই কথা শুনে তার সামনে এক বিশাল বটবৃক্ষকে দংশন করলেন। বটবৃক্ষ তক্ষকের তীব্র বিষানলে মূল থেকে অগ্রভাগ পর্যন্ত প্রজ্বলিত হয়ে উঠল এবং ক্ষণকালের মধ্যে ভস্মীভূত হয়ে গেল। তখন তক্ষক কশ্যপ মুনিকে বললেন, হে দ্বিজোত্তম, এই বৃক্ষকে পুনরায় জীবিত করে দেখাও। মহর্ষি কাশ্যপ তখন তক্ষকের কথা শুনে সেই ভস্মীভূত বৃক্ষের ভস্মরাশি গ্রহণ করে তক্ষককে বললেন, হে ভুজগেন্দ্র, আমার বিদ্যাবল দেখো, আমি তোমার সামনেই এই ভস্মীভূত বৃক্ষকে পুনর্জীবিত করছি। তারপর দ্বিজসত্তম কাশ্যপ নিজের বিদ্যার প্রভাবে সেই ভস্মীভূত বৃক্ষকে পুনর্জীবিত করলেন। প্রথমে অঙ্কুর, তারপরে দুটি পাতা, তারপরে সকল পাতা, পরিশেষে শাখা প্রশাখা প্রভৃতি সমুদয়ে বৃক্ষটি সুচারুভাবে প্রস্তুত হয়ে গেল। এইভাবে মহর্ষি কাশ্যপ মন্ত্রবলে ওই বটবৃক্ষকে পুনর্জীবিত করে তুলল। তাই দেখে তক্ষক তাকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি যে বিদ্যা বলে আমার মতো অন্য সর্পের বিষক্ষয় করবে, তা বড় আশ্চর্যের বিষয় নয়। তাছাড়া মন্ত্রবিশারদ তেজস্বী পণ্ডিত লোকের কাছে কোনো কিছুই দুঃসাধ্য নয়। এখন জিজ্ঞাসা করি, তুমি কি জন্য সেখানে যাচ্ছ? তুমি যে বস্তুর লাভের জন্য সেই রাজার কাছে যাচ্ছ, তা অতি দুষ্প্রাপ্য হলেও আমি তোমাকে দেব। ব্রহ্মশাপে রাজার আয়ু শেষ হয়েছে, অতএব তুমি তার রক্ষণ বিষয়ে কৃতকার্য হতে পারবে কিনা তা সন্দেহ। যদি তুমি সেই রাজাকে রক্ষা করতে না পারো, তাহলে এই ত্রিলোকে তোমার যশরাশি নিস্তেজ সূর্যের মতো একেবারে অন্তর্হিত হবে। ঋষি কাশ্যপ তক্ষকের কথা শুনে বললেন, হে ভুজঙ্গম, আমি ধনসম্পত্তির জন্য সেখানে যাচ্ছি, তুমি আমাকে প্রচুর পরিমাণে ধন দাও, তাহলে আমি সেখানে আর যাব না। তক্ষক বললেন, হে দ্বিজোত্তম, তুমি যত ধন সম্পত্তি আকাঙ্ক্ষা করে রাজার কাছে যাচ্ছিলে, আমি তার থেকে অনেক বেশি দেব, সুতরাং তুমি আর সেখানে যেও না। দ্বিজোত্তম কাশ্যপ তক্ষকের কথা শুনে দিব্য জ্ঞানের প্রভাবে ধ্যান করে দেখলেন যে সত্যি রাজা পরীক্ষিতের আয়ু শেষ হয়েছে। তখন তিনি তক্ষকের কাছ থেকে নিজের অভিলাষিত অর্থ নিয়ে নিজের স্থানে প্রস্থান করলেন। এইভাবে মহাত্মা কাশ্যপ চলে গেলে নাগরাজ তক্ষক তৎক্ষণাৎ হস্তিনাপুরে উপস্থিত হলেন। যাবার সময় পথে শুনলেন
রাজা পরীক্ষিত বিষহর মন্ত্র এবং ঔষধ সংগ্রহ করে অতি সাবধানে রয়েছেন। তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে রাজাকে মায়া প্রভাবে এসবের থেকে দূরে সরাতে হবে। অতএব এখনই কোনো একটা উপায় অবলম্বন করতে হবে। তৎক্ষণাৎ নাগরাজ তক্ষক অন্যান্য সর্পদেরকে আদেশ করলেন, তোমরা ব্রাহ্মণ রূপ ধারণ করে বিশেষ আয়োজন আছে বলে ছল করে খুবই দ্রুত রাজার সামনে গিয়ে ফল ফুল কুশ জল প্রদান করে তাকে আশীর্বাদ করবে। নাগগণ তক্ষকের দ্বারা এমন আদেশ পেয়ে ব্রাহ্মণ বেশ ধারণ করে রাজার সামনে গিয়ে কুশ জল এবং ফল দিয়ে রাজাকে আশীর্বাদ করলে রাজা সেই সমস্ত গ্রহণ করলেন। তারপর কার্য শেষ করে তাদেরকে বিদায় করলেন। ছদ্ম ব্রাহ্মণ বেশী সর্পগণ গমন করলে রাজা অমাত্যগণ এবং সুহৃদগণকে বললেন, এসো আমরা সকলে একসঙ্গে হয়ে সেই সকল ব্রাহ্মণদের দেওয়া সুস্বাদু ফল ভক্ষণ করি। দৈবের বশে রাজা পরীক্ষিত সেই ফল ভোজনে প্রবৃত্ত হল। যে ফলের মধ্যে তক্ষক গুপ্তভাবে ছিলেন, বিধির বিধান অনুযায়ী তিনি সেই ফলটি নিজেই ভক্ষণ করতে হাতে তুলে নিলেন। ভক্ষণ করবার সময় ওই ফল থেকে এক অণু পরিমাণ কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট বেরিয়ে এলো। রাজা পরীক্ষিত সেই কীট গ্রহণ করে সচিবদেরকে বলতে লাগল, সূর্যদেব অস্তাচলে গমন করেছেন, আজ আর বিষের ভয় নেই। এখনই এই কীট তক্ষক হয়ে আমাকে দংশন করুক, তাহলে আমার অভিশাপেরও মোচন হয় এবং ব্রাহ্মণের বাক্য সত্য হয়। মন্ত্রীরাও সময় হয়েছে জেনে রাজার সেই কথাকে অনুমোদন করলেন। মৃত্যুমুখে পড়ে রাজার দুর্বুদ্ধি ঘটল। রাজা সেই কীটকে নিজের গলায় একপাশে রেখে হাসতে লাগলেন। তৎক্ষণাৎ কীটরূপী তক্ষক নিজের দেহ দিয়ে রাজার